9 মে 2026। কলকাতার রাজভবনে এমন একটা ইতিহাস তৈরি হলো যা একসময় গোটা দেশের কাছে এক প্রকার অসম্ভব মনে হতো। যে মানুষটা একদিন নিজের হাতে নিজের রক্তঘাম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, আজ তিনি মমতার সবচেয়ে সুরক্ষিত দুর্গ ভবানীপুরে ঢুকে তাকে 15,000 ভোটের ব্যবধানে হারিয়ে দিলেন। হ্যাঁ, কথা হচ্ছে পশ্চিমবঙ্গের নবম এবং প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিভাবে দিদির সবচেয়ে কাছের মানুষটি, তার রাইট হ্যান্ড ম্যান, সময়ের সাথে সাথে হয়ে উঠলেন তার সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু? কিভাবে তিনি একাই শেষ করে দিলেন মমতার রাজনৈতিক ক্যারিয়ার? চলুন আজকের এই ভিডিওতে বাংলার রাজনীতির সেই রোমাঞ্চকর ইতিহাসটাই জেনে নেওয়া যাক। নমস্কার, আপনাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ পর্বে। আজ আমরা খুলব বাংলার রাজনীতির এমন কিছু পাতা যেখানে ভরসা, বিশ্বাসঘাতকতা, ক্ষমতা এবং দুর্ধর্ষ রণনীতি একে অপরের সাথে ধাক্কা খেয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অনেকেই বলেন শুভেন্দু অধিকারী নাকি রাজনীতিতে সবকিছু উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, কারণ তার বাবা শিশির অধিকারী রাজ্যের একজন দাপুটে নেতা এবং ইউপিএ সরকারের মন্ত্রী ছিলেন। কিন্তু এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়। পরিবারের নাম আপনাকে হয়তো একটা পরিচিতি দিতে পারে, কিন্তু মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য মাটিতে নেমে ঘাম ঝরাতে হয়। আর শুভেন্দু ঠিক সেটাই করেছিলেন। 90-এর দশকের বাংলার কথা একবার ভাবুন। তখন মেদিনীপুর এবং তার আশেপাশের এলাকায় সিপিএমের এমন দাপট ছিল যে বিরোধীদের টিকি খুঁজে পাওয়া যেত না। গ্রামে গ্রামে ভয়ের পরিবেশ। সেই সময় শুভেন্দু কোনো এসি ঘরে বসে রাজনীতি করেননি। তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষের সাথে গ্রামের চায়ের দোকানে বসেছেন। তাদের ছোট ছোট সমস্যাগুলোকে বড় রাজনৈতিক লড়াইয়ে পরিণত করেছেন। সাধারণ মানুষ তখন তাকে শুধু শিশির অধিকারীর ছেলে নয়, বরং মাটির কাছে নেতা হিসেবে মেনে নিয়েছিল। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে 2007 সালে নন্দীগ্রামে। তৎকালীন বামফ্রন্ট সরকারের পরিকল্পনা ছিল স্পেশাল ইকোনমিক জোন SEZ তৈরির জন্য নন্দীগ্রাম এবং পূর্ব মেদিনীপুরে 10,000 একর কৃষি জমি অধিগ্রহণ করার। মানুষের মধ্যে ছড়াল চরম আতঙ্ক। রাতের অন্ধকারে মানুষ নিজেদের জমি বাঁচাতে পাহারা দিতে শুরু করল। সেই উত্তার সময়ে শুভেন্দু অধিকারী তৈরি করলেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। তিনি শুধু মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেননি, তিনি ছিলেন এই আন্দোলনের প্রাইমারি ফিল্ড কমান্ডার। তারপর এলো সেই কালো দিন, যেদিন পুলিশের গুলিতে 14 জন সাধারণ মানুষের মৃত্যু হল, আহত হলেন 70 জনেরও বেশি। গোটা দেশ কেঁপে উঠেছিল সেই নারকীয় হত্যাযজ্ঞে। এই আন্দোলনই মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে রাইটার্স বিল্ডিংয়ে পৌঁছে দিয়েছিল ঠিকই, কিন্তু গ্রাউন্ডে যিনি আসল লড়াইটা লড়েছিলেন, যিনি মানুষের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন শুভেন্দু। সেই সময় অনেকেই বিশ্বাস করতেন মমতার পর তৃণমূলের রাশ থাকবে শুভেন্দুর হাতেই। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। শুভেন্দু আর মমতার এই দূরত্ব একদিনে তৈরি হয়নি। এর পেছনে ছিল দলের ভেতরের এক গভীর কাঠামোগত ক্ষমতার লড়াই। আর এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে শুভেন্দু অধিকারী, যিনি 35 থেকে 40টি আসনের নির্বাচনী ফলাফল একাই নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখতেন, যিনি জীবন বাজি রেখে পার্টিটাকে দাঁড় করিয়েছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার প্রধান যোগ্যতা ছিল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। নিজের কাজের চেয়েও বেশি অভিষেককে দলের ভবিষ্যৎ হিসেবে প্রজেক্ট করা শুরু হলো। আগুনে ঘি ঢালল প্রশান্ত কিশোরের এন্ট্রি। একজন বাইরের লোক এসে রাতারাতি দলের সমস্ত বড় সিদ্ধান্ত নিতে শুরু করলেন। কে কোথায় টিকিট পাবে, প্রচারের থিম কি হবে, সবকিছু পিকের হাতে। যে মানুষটা 30 বছর ধরে দলের বেস তৈরি করেছেন, তাকে পুরোপুরি সাইডলাইন করা হলো। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালো যে প্রশান্ত কিশোর প্রকাশ্যে শুভেন্দুকে আক্রমণ করে বলতে শুরু করলেন যে তিনি নাকি 2019 সালে লুকিয়ে লুকিয়ে বিজেপিকে সাহায্য করেছিলেন। এই চূড়ান্ত অপমান শুভেন্দু মেনে নিতে পারেননি। সব অপমান আর বঞ্চনার পর অবশেষে
2020 সালের 19 ডিসেম্বর মেদিনীপুরের এক বিশাল জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন, আর যোগ দিয়েই তিনি তৃণমূলকে সরাসরি আক্রমণ করেন। অভিষেককে তোলাবাজ ভাইপো বলে তোপ দাগেন। তিনি জানান, কোভিডের সময় তৃণমূলের কেউ তার খোঁজ নেয়নি, খোঁজ নিয়েছিলেন অমিত শাহ। বিজেপিতে এসেই শুভেন্দু নিজেকে বাংলার কট্টর হিন্দুত্বের এক আপোষহীন মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি প্রথম দিনেই পরিষ্কার করে দেন যে বাংলার গ্রাউন্ড রিয়েলিটিতে সবকা সাথ সবকা বিকাশ স্লোগান কাজ করবে না। তার স্লোগান ছিল, যে আমাদের সাথে আমরা তার সাথে। যোগী আদিত্যনাথ বা হিমন্ত বিশ্ব শর্মার মতো এক অ্যাগ্রেসিভ হিন্দুত্ববাদী নেতা হিসেবে তিনি আবির্ভূত হলেন, যা বাংলার হিন্দু ভোটারদের মনে এক নতুন আশার সঞ্চার করল। অমিত শাহ শুভেন্দুকে বলেছিলেন, শুধু নিজের সিটে জিতলে হবে না, মমতাকে তার নিজের ঘরে গিয়ে হারাতে হবে। 2021 সালে শুভেন্দু নন্দীগ্রামে মমতাকে হারিয়ে এর ট্রেলার দেখিয়েছিলেন, কিন্তু 2026 সালে ভবানীপুরে যা হল তা ভারতীয় রাজনীতির ইতিহাসে এক বড় ভূমিকম্প। এই জয়ের পেছনে ছিল 5টি প্রধান ইস্যু। 1. অনুপ্রবেশ এবং ডেমোগ্রাফিক পরিবর্তন। শুভেন্দু দাবি করেন, ভোটার তালিকায় 1.25 কোটি বেআইনি বাংলাদেশি রয়েছে। বিহারের মতো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR এর দাবি তোলেন তিনি, এবং 11 লক্ষ ভুয়ো ভোটার বাতিল করা হয়। 2. হিন্দুদের নিরাপত্তা। সন্দেশখালী, মুর্শিদাবাদ এবং RG করের মতো ঘটনাকে সামনে রেখে তিনি হিন্দুদের নিরাপত্তার আওয়াজ তোলেন। 3. দুর্নীতি। তৃণমূলের 15 বছরের কাটমানি সংস্কৃতি এবং দুর্নীতির বিরুদ্ধে হোয়াইট পেপার আনার প্রতিশ্রুতি দেন। 4. মহিলাদের ক্ষমতায়ন। আয়ুষ্মান ভারত প্রকল্প, যা বাংলায় আটকে ছিল, তা চালু করার প্রতিশ্রুতি এবং মহিলাদের জন্য ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের ঘোষণা করেন। 5. শিল্প ও কর্মসংস্থান। বাংলাকে শুধুমাত্র ভাতার রাজনীতি থেকে বের করে একটি হাই এমপ্লয়মেন্ট মডেলে নিয়ে যাওয়ার রূপরেখা তৈরি করেন। নির্বাচনের দিন বিপুল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উপস্থিতিতে তৃণমূলের পুরনো ভয় দেখানোর মডেল পুরোপুরি ভেঙে পড়ে। 93% রেকর্ড ভোটিং হয়, আর সবচেয়ে বড় কথা, গুজরাটের মতো বাংলায় প্রায় 65% হিন্দু ভোটের একত্রীকরণ বা কনসলিডেশন ঘটে। ফলাফল, ভবানীপুরে মমতার পতন। তবে শুভেন্দু অধিকারীর এই যাত্রায় কিন্তু কোনো দাগ নেই, এমনটা নয়। বিরোধীগণেই, এমনটা নয়। বিরোধীরা বারবার তার বিরুদ্ধে নারদা স্টিং অপারেশনের ভিডিওর কথা মনে করিয়ে দেন। তাদের অভিযোগ, CBI এবং ইডির হাত থেকে বাঁচতেই নাকি শুভেন্দু বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকেছেন। তাকে বাংলার বাহুবলী মডেলের প্রবর্তক বলেও কটাক্ষ করা হয়। কিন্তু শুভেন্দু এবং তার সমর্থকদের মতে এসবই রাজনৈতিক প্রতিহিংসা। তিনি যদি শুধুই নিজেকে বাঁচাতে চাইতেন, তাহলে মমতার সাথে আপোষ করে আরামেই ক্ষমতায় থাকতে পারতেন। এমন কঠিন এবং ঝুঁকিপূর্ণ রাস্তা তিনি বেছে নিতেন না। 2026 সালের এই জয় বাংলার রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে। কিন্তু শুভেন্দু অধিকারীর আসল পরীক্ষাটা সবে শুরু হলো। বিরোধী আসনে বসে প্রশ্ন তোলা সহজ, কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সেই সব প্রশ্নের উত্তর দেওয়া অনেক কঠিন। বাংলার মানুষ এখন শুধু আক্রমণাত্মক ভাষণ চায় না, তারা চায় কর্মসংস্থান, শিল্প এবং রাজনৈতিক হিংসা থেকে মুক্তি। শুভেন্দু প্রতিশ্রুতি দিয়েছেন 6 মাসের মধ্যে বাংলায় ইউনিফর্ম সিভিল কোড UCC চালু করার। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করার, বর্ডার ফেন্সিং সম্পন্ন করার এবং বাংলায় আয়ুষ্মান ভারত লাগু করার। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, তাকে এখন শুধু হিন্দু বা অবাঙালিদের নয়, গোটা বাংলার মুখ্যমন্ত্রী হয়ে উঠতে হবে। দীর্ঘদিনের রাজনৈতিক হিংসা, কাটমানি সংস্কৃতি আর ক্যাডার রাজ বন্ধ করে তিনি কি সত্যি বাংলাকে এক নতুন দিশা দেখাতে পারবেন, নাকি তিনিও সময়ের সাথে সাথে আগের শাসকদের মতোই হয়ে উঠবেন? ইতিহাস সাক্ষী, বাংলার মানুষ নেতাদের যেমন মাথায় তুলে নাচতে জানে, তেমনি দরকারে মাটিতে আছড়ে ফেলতেও তাদের হাত কাঁপে না। শুভেন্দু অধিকারীর গল্পটা শুধু ক্ষমতার হাত বদলের গল্প নয়, এটা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে নতুন সিস্টেম তৈরির গল্প।
আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারী কি সত্যিই পারবেন বাংলার এই ধ্বংসপ্রায় অর্থনীতি এবং সমাজ ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে? তিনি কি ইতিহাসে একজন জায়ান্ট কিলার হিসেবেই থেকে যাবেন, নাকি বাংলার রূপকার হিসেবে নিজের নাম লেখাবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। বাংলার রাজনীতির এমন আরও গভীর এবং অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় বাংলা, জয় ভারত।